হয়ে ওঠে সেই মূল জাতিশ্রেষ্ঠর বেঁচে থাকা উত্তরসূরি। এত অদ্ভুত ধারণা হওয়া সত্ত্বেও ওয়ার্ল্ড আইস থিওরি হাইনরিখ হিমলারের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে ওঠে। দেখা যায় যে এমন কোনো আধা বিজ্ঞান, অকাল্ট বা পৌরাণিক অতীত ছিল না যেটায় হিমলার আগ্রহ দেখায়নি। ওয়ার্ল্ড আইস থিওরিতেও তার বিশ্বাস ছিল। আমার মনে হয় যে সে বিশ্বাস করত পৃথিবীর বেশিরভাগ বড় সাফল্যের পেছনে আর্যদের অবদান আছে, তারাই সভ্যতা সংস্কৃতির স্রষ্টা। আমার মনে হয় সে এটাও বিশ্বাস করত যে বিভিন্ন সময় উত্তর দিকের প্রাচীন মানুষরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, যেমন রোম বা গ্রিসে, আর কোনোভাবেই সেই বড় বড় সমাজগুলোর মধ্যে সংস্কৃতির বীজ বপন করেছিল। এটা কোনো বস্তু খোঁজার সম্পদ শিকার ছিল না, বরং বৈজ্ঞানিক কৃতিত্বের জন্য লড়াই ছিল। এমন এক প্রতিযোগিতা যেখানে তারা তাদের বিদঘুটে তত্ত্বগুলো প্রমাণ করতে চাইছিল, যাতে তাদের দাবিগুলোকে বৈধতা দেওয়া যায়। ওয়ার্ল্ড আইস থিওরি হিমলারকে শুধু জটিল জুইশ ফিজিক্সের বিকল্প, বরং এমন এক উৎসের গল্পও দিয়েছিল যা দিয়ে বোঝানো যায় পৃথিবী একসময় প্রাচীন আর্যদের দ্বারাই গড়ে উঠেছিল। এমন একটা ধারণাই হতে পারত সবচেয়ে বড় সম্পদ। সব মিলিয়ে এটা ছিল একটা চেষ্টা এই সমস্যাটা এড়িয়ে যাওয়ার, যে এই মানুষগুলো আসলে কোথা থেকে এসেছে, যদি তারা পূর্ব বা দক্ষিণ দিক থেকে আসে। আর এটা নাৎসিদের বর্ণগত বিশুদ্ধতার মতাদর্শের জন্য একটা সমস্যা তৈরি করত। এটাই ছিল এই তত্ত্বের প্রধান আকর্ষণ। হান্স হরবিগারের এই অদ্ভুত ধারণাগুলো হিমলারকে খুবই উত্তেজিত করে তোলে। তার আগ্রহ এতটাই বেশি ছিল যে সে আনানার্বের গবেষকদের নিয়োগ করে এই তত্ত্ব প্রমাণ করবার জন্য বৈজ্ঞানিক প্রমাণ খুঁজতে বলে। সত্য যাই হোক না কেন, তাদের এই বিকৃত বর্ণবাদী ধারণাকে একটা শক্ত ভিত্তি দেওয়ার জন্য। হিমলার আসলে সত্যিকারের বিশ্বাসী ছিল, এটা মনে রাখা জরুরি, কিন্তু হিটলারকে বোঝা অনেক কঠিন। হিটলার আমার মনে হয় মাঝামাঝি অবস্থানে ছিল। সে কিছুটা এসব বিশ্বাস করত, সম্ভবত সে বিশ্বাস করত ওয়ার্ল্ড আইস থিওরিতে, কিন্তু একই সঙ্গে অকাল্টের অন্য দিকগুলোর সঙ্গে তার সম্পর্কটা ছিল অনেক বেশি ব্যবহারিক অন্যান্য অনেকের তুলনায়, এবং সে বুঝতো এগুলো কাজে লাগানো যেতে পারে। নাৎসি শাসনের অধীনে ওয়ার্ল্ড আইস থিওরিকে নতুন অনুমোদিত ডয়েচ ফিজিক্সের অংশ হিসেবে গ্রহণ করা হয়, কিন্তু এটাকে টিকিয়ে রাখতে হলে আনানার্বেকে সেই প্রমাণ এনে দিতে হবে যা হিমলার চাইছে আর হিটলারের দরকার। হিমলার এটা খুব পছন্দ করত, এমনকি হিটলারও। আর মজার বিষয় হলো পিএইচডি ধারী এমন জার্মান পদার্থবিদ বেশি ছিল না যারা এটা পছন্দ করত বা সহজেই বলতে পারতো যে এটাই হলো আসল, এটাই হলো আর্য বিজ্ঞান। এবং সেই সব ইহুদি বিজ্ঞানীরা যারা বলতো যে অ্যাটম আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদের দেখতে পাচ্ছি না, বা স্পেস আর টাইম তাকে নাকি বেন্ড করা যায়, মানে বেঁকানো যায়, তারাই নাকি আসলে অদ্ভুত, তারাই নাকি অবৈজ্ঞানিক। হিমলারের নেতৃত্বে আনানার্বে সারা পৃথিবী জুড়ে সম্পদ শিকারে নেমে পড়ে। তাদের লক্ষ্য ছিল এমন প্রমাণ খুঁজে বার করা যা একেবারে নিশ্চিতভাবে ওয়ার্ল্ড আইস থিওরিকে সত্যি প্রমাণ করবে এবং সেই সঙ্গে ইহুদি ফিজিক্সকে ধ্বংস করবে। अरे नहीं चाहिए टर्म लाइफ इंश्योरेंस यार। নর্থ আফ্রিকার লিবিয়ার বিশাল মরুভূমির ওপর দিয়ে উড়তে গিয়ে হিমলারের মাথায় হঠাৎ একটা ধারণা আসে। নিচে যে জায়গাগুলো সে প্রাচীন সমুদ্র তট বলে মনে করেছিল, সেগুলো দেখে সে নিশ্চিত হয়ে যায় যে সে এক প্রাচীন প্রাকৃতিক বিপর্যয়ের চিহ্ন খুঁজে পেয়েছেন। যখন সে প্লেনে করে উত্তর আফ্রিকাতে লিবিয়ার উপর দিয়ে উড়ছিল, তখন সে মরুভূমিতে কিছু ভূতাত্ত্বিক গঠন দেখে এবং ভাবে, আহা, এ তো ওয়ার্ল্ড আইস থিওরির প্রমাণের মতোই লাগছে। যদি এটা সত্যি হতো, তাহলে হিমলার রাইখের এক নায়ক হিসেবে বিপুল সম্মান আর সম্পদ পেত। তার দরকার ছিল শুধু একজন অপেশাদার প্রত্নতত্ত্ববিদ যার কল্পকাহিনীর প্রতি আগ্রহ আছে, যাতে সে এই আবিষ্কারটা যাচাই করতে পারে।
সৌভাগ্যবশত তার কাছে এমন একজন ছিল যে 1930-এর দশক থেকে আনানর্বের গূঢ় তাত্ত্বিক সম্পদ শিকারে অংশ নিচ্ছিল, এডমন্ড কেস। 1939-এর ফেব্রুয়ারিতে হিমলার কেসকে নর্থ আফ্রিকায় পাঠায়। লক্ষ্য কোনো দামি রত্ন নয়, বরং এমন কিছুর জন্য যা থার্ড রাইখের কাছে আরও বেশি মূল্যবান, ওয়ার্ল্ড আইস থিওরির প্রমাণ। 2 সপ্তাহ ধরে কেস আর তার দল লিবিয়া চষে ফেলে, দেশ জুড়ে থাকা পাহাড় আর গভীর খাদগুলো পরীক্ষা করে। রাতগুলো কাটে মানচিত্র আঁকা আর স্কেচ করার কাজে। লিবিয়ার এই খাদগুলোর আকৃতি দেখে কেস তার নিয়মিত পত্রবন্ধু হিমলারকে চিঠি লিখে জানায় তার আবিষ্কারের কথা। সেখান থেকে এমন একজন মানুষ সম্পর্কে জানা যায় যে নাৎসিদের অভীষ্ট সেই কাল্পনিক সম্পদে বাঁধা পড়ে গিয়েছিল যখন সে বলে এই এলাকায় ভূমিক্ষয় একমাত্র সম্ভবপর হতে পারে ওয়ার্ল্ড আইস থিওরি বর্ণিত বরফের স্রোতের দ্বারাই। শুনতে এটা প্রমাণের মতো লাগলেও এর আসলে আরও সহজ ব্যাখ্যা থাকতে পারত। কল্পকাহিনী লিখতে লিখতে প্রত্নতাত্ত্বিক হয়ে যাওয়া মানুষটি হয়তো শুধু সেটাই বলেছিল যা তার বস শুনতে চেয়েছিল। কেস সম্ভবত হিমলারের দ্বারা প্রভাবিত হয়েছিল, না হলেও অন্তত তার টাকার জন্য তো হয়েই ছিল। সে এই ভূতাত্ত্বিক গঠনগুলো দেখে বুঝেছিল এগুলোর সঙ্গে পৃথিবী তৈরির ওইসব উন্মাদের তত্ত্ব, যেমন পৃথিবী সৃষ্টি বা বরফে ঢাকা গ্রহের কোনো সম্পর্কই নেই। আমার মনে হয় আর লিবিয়ার আর ওয়ার্ল্ড আইস থিওরির গল্পগুলোর মাধ্যমে বোঝা যায় হিটলার কতটা প্রভাব ফেলতে পারত যখন কিসের মতো বিজ্ঞানী নয় এমন কোনো মানুষ পৃষ্ঠপোষকতা চাইত। তখন সে হিমলারের প্রস্তাবের সঙ্গে একমত হয়ে যেত। আসলে কিসের এই অভিযানে শেষ পর্যন্ত যা প্রমাণিত হয় তা হল আনানর্বের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মূল ত্রুটি। সেখানে প্রমাণের চেয়ে নাৎসি মতাদর্শই বেশি গুরুত্বপূর্ণ ছিল। নাৎসিরা যে জাতিবিদ্বেষ বিজ্ঞান অনুসরণ করতে চাইছিল সেটা করতে গিয়ে তারা আসল বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চলতে পারত না, কারণ তারা যা যা প্রস্তাব করেছিল তা এতটাই অযৌক্তিক ছিল যে তাদের বাধ্য হয়ে একটা ভুয়ো বিজ্ঞান তৈরি করতে হয়েছিল, এমন একটা বিজ্ঞান যা তাদের চাওয়া ফলাফলই দেখাবে এবং তাদের লক্ষ্যকে সমর্থন করবে। হিমলারের বরফ তত্ত্বের স্বপ্ন শেষ পর্যন্ত গলে জল হয়ে গেলেও আনানর্বের এই ভুয়ো বিজ্ঞান নাৎসিদের কাজের মূল অংশ হয়ে দাঁড়ায়, কারণ তাদের সম্পদ শিকারগুলো বৈজ্ঞানিক তত্ত্বের ভিত্তিটাকেই বদলে দেওয়ার চেষ্টা করেছিল। জার্মানির যুদ্ধযন্ত্র যখন পুরোপুরি সক্রিয় হয়ে ওঠে তখন হিটলার তার জনগণকে এক নতুন সাম্রাজ্যের প্রতিশ্রুতি দেয়, যা শুধুমাত্র পাশের দেশগুলো আক্রমণ করেই সম্ভব। এই কাজের জন্য পাঠানো হয় বৈজ্ঞানিক সম্পদ শিকারীদের, জার্মানির সেরা মেধাগুলো, যারা ইউরোপে আধিপত্য বিস্তারের নতুন নতুন উপায় খুঁজে বার করবে। আনানর্বে যতই পাগলামির পথে এগোক না কেন, জার্মান মূলধারার বিজ্ঞানীরা তাদের নিজ নিজ ক্ষেত্রে সেরা ছিল। রসায়ন, পদার্থবিদ্যা, ইঞ্জিনিয়ারিং সব জগতেই। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড় ছিল। জার্মান অর্থনীতি যখন অস্ত্র তৈরির কর্মসূচির এক বিশাল পুনর্নবীকরণের দিকে এগিয়ে চলেছে, তখনও হিটলারের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র ছিল তার বর্ণবাদী চিন্তা। হিটলার তার জার্মানি তৈরি করেছিল জয়ের প্রতিশ্রুতির ওপর, লিবানস্ট্রাম অর্থাৎ জার্মানদের জন্য আরো লিভিং রুম ধারণার ওপর। কিন্তু এর সঙ্গে একটা বর্ণবাদী আদর্শবাদও ছিল, যেখানে যুদ্ধকে দেখা হতো শক্তিশালীদের দ্বারা দুর্বলদেরকে পরাজিত করার প্রমাণ হিসেবে। 8 एक्सपर्ट्स 10,000 साल पीछे लौट रहे हैं। रूल्स सिंपल है। সেপ্টেম্বর 1939-এ হিটলার উদ্যোগ নিয়ে পোল্যান্ড আক্রমণ করে। জার্মানি পোল্যান্ডের ডেনজিগে আক্রমণ করে। শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনীতিকদের সব চেষ্টা আর আশা বন্দুকের গর্জনে চাপা পড়ে যায়। ওয়ার্সা বোমায় বিধ্বস্ত হয়ে গোলাবর্ষণে ধ্বংস হয়ে যায়। পোল্যান্ড একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধের শুরুর দিকে জার্মানির সামরিক শক্তি পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে।
কিন্তু দেশের ভেতরে আরেকটা লড়াই চলছিল অ্যালবার্ট স্পিয়ারের মতো নাৎসিদের বাস্তববাদী বিজ্ঞান আর হাইনরিখ হিমলারের অদ্ভুত কল্পনার মধ্যে। 1942 সালে অ্যালবার্ট স্পিয়ার অস্ত্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়, আর সে ছিল একেবারে বাস্তববাদী মানুষ, যে ছিল একজন প্রযুক্তি নির্ভর প্রশাসক। সবকিছুতেই দক্ষতা আর বাস্তব ফলাফলের দিকে তার নজর ছিল। সে হয়তো প্রাচীন সম্পদের খোঁজে বিশ্বাস করত না, কিন্তু স্পিয়ারও এক ধরনের শিকারীই ছিল। তার সম্পদ ছিল বিজ্ঞান ভিত্তিক, এমন এক নিয়ন্ত্রণের উপায় যা থরের হাতুড়ির মতো কল্পনার চেয়ে অনেক বেশি বাস্তব। স্পিয়ারের নেতৃত্বে জার্মানির যুদ্ধ উৎপাদন দ্রুত বাড়তে থাকে। মিত্রশক্তির ঘোর বোমাবর্ষণের মুখেই নতুন নতুন মারাত্মক অস্ত্র তৈরির ক্ষমতা তৈরি হয়। জার্মানির পাল্টা আঘাত করার উপায়ের খুব দরকার ছিল, আর সেই কারণেই হিটলার ধীরে ধীরে ওয়ান্ডার ওয়েপন্সের ধারণায় আচ্ছন্ন হয়ে পড়ে। এই পরিকল্পনার কেন্দ্রে ছিল দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, দ্য ভি প্রোগ্রাম। ভি ওয়েপন্স প্রোগ্রাম তৈরি হয়েছিল এক ধরনের হতাশা আর প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার মিশেলে। জার্মানরা মরিয়া হয়ে দূরের শত্রুদের ওপর পাল্টা আঘাত করতে চাইছিল, বিশেষ করে ব্রিটেনের ওপর, যারা যুদ্ধের বেশিরভাগ সময় দৃঢ়ভাবে টিকে ছিল। প্রথম যে ওয়ান্ডার ওয়েপন তৈরি করা হয় সেটা হলো V1, একটা ক্রুজ মিসাইল যা সহজ পালস জেট ইঞ্জিন দিয়ে চালানো হতো। এটা বানানো সস্তা ছিল এবং অনেক সংখ্যায় একসাথে ব্যবহার করা যেত, কিন্তু শেষ পর্যন্ত V1 খুব নির্ভরযোগ্য বা সঠিক প্রমাণিত হয়নি। পরিণামের কোনো তোয়াক্কা না করে নাৎসিরা এক বিপ্লবী অস্ত্রের আশায় মরিয়া হয়ে নিজেদের এয়ারফিল্ড আর নিজেদের বিমানই নষ্ট করে ফেলেছিল। তারপর নজর যায় আরো বড় এক প্রকল্পের দিকে, V2। এটা ছিল এক বৈজ্ঞানিক বিস্ময়। লিকুইড ফিউল দিয়ে চলা এমন এক রকেট যা 1 টন ওজনের ওয়ারহেড 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করতে পারত। এর নির্মাতা ভার্নার ভন ব্রন ছিল এক অসাধারণ এরোস্পেস ইঞ্জিনিয়ার, যে আগেই জার্মান বিমানের জন্য পরীক্ষামূলক রকেট প্রপালশন সিস্টেম তৈরি করেছিল। হিমলারের কল্পনাপ্রসূত সম্পদ শিকারের ব্যাপারে হিটলার সন্দিহান থাকতে পারে, কিন্তু ভন ব্রনের মতো বিজ্ঞানীদের ক্ষেত্রে সে এমন কিছু দেখছিল যা চোখে দেখা যায়, হাতে ধরা যায়, আর যা তাকে এক ঝটকায় যুদ্ধ জেতার স্বপ্ন দেখাচ্ছিল। 1920 আর 1930-এর দশকে সবাই রকেট আর ভিন গ্রহের গল্প নিয়ে বই আর কমিক পড়তো। জুলস ভার্ন, H.G. ওয়েলস, H.P. লাভক্রাফট আর এডগার রাইস বার্জ এর নাম সবাই জানতো, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো হিটলার আর হিমলারের তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছিল না। তারা সত্যিই বিশ্বাস করতো যে এমন শক্তিশালী রকেট বানানো সম্ভব যা একাই পুরো যুদ্ধ জিতিয়ে দিতে পারে। অক্টোবর 1942-এ ভন ব্রন উত্তর জার্মানির পিনেমুন্ডের এক গোপন ঘাঁটি থেকে প্রথম সফল প্রোটোটাইপ উৎক্ষেপণ করে। তার রকেট শব্দের গতির 4.5 গুণ গতিতে পৌঁছে যায়, আর এটাই হয়ে ওঠে মানুষের তৈরি প্রথম বস্তু যা মহাকাশে প্রবেশ করে। V2 সত্যি এক প্রযুক্তিগত বিষয় ছিল। পৃথিবীর কোথাও এর মতন কিচ্ছু ছিল না যার সাথে অন্য রকেটের কোনো তুলনা করা যায়, আর এটা দেখিয়েছিল যে জার্মান বিজ্ঞানীরা মন দিয়ে কাজ করলে কি অসাধারণ সৃষ্টি করতে পারে। V2 হামলার পর লন্ডনের অবস্থা, এই নাৎসি প্রতিশোধের অস্ত্র মাত্র 6 মাসেই 9000 মানুষকে মেরে ফেলেছিল আর পঙ্গু করে দিয়েছিল। অ্যালবার্ট স্পিয়ারের নেতৃত্বে ভার্নার ভন ব্রন কোনো প্রাচীন নিদর্শন খুঁজছিল না, কিন্তু যদি সে এমন একটা অস্ত্র বানাতে পারে যা যুদ্ধ শেষ করে দিতে পারে, তাহলে সেটাই হিটলারের জন্য সবচেয়ে বড় সম্পদ হবে। ভন ব্রনের দল সেটা করতে সক্ষম হয়। সে এমন একটা অস্ত্র তৈরি করে যা অ্যালায়েডদের থেকে অনেক বছর এগিয়ে ছিল। এখন আমাদের নিজেদের এক্সপার্টরা এগুলো পরীক্ষা করছে। কিন্তু এই সাফল্য এসেছিল চরম মানবিক মূল্যের বিনিময়ে।